সূর্যের প্রথম রশ্মি যখন রামপুর জেলার ছোট গ্রাম সুলতানপুরের মাটিতে পড়ত তখন কখনো এই দৃশ্য স্বর্গের মতো লাগত। গ্রামের কিনারে দিয়ে বয়ে যাওয়া নির্মলা নদী তার নামের মতোই নির্মল ছিল। তার জল এতটা স্বচ্ছ ছিল যে তলায় পড়ে থাকা কঙ্কর পাথরগুলো স্পষ্ট দেখা যেত। গ্রামের বৃদ্ধরা বলতেন যে এই নির্মলা নদীর জল পান করে রোগগুলো দূর হয়ে যেত, কিন্তু এসব এখন একটা পুরনো গল্পের মতো লাগে। আজ যখন সূর্য ওঠে তখন তার রশ্মিগুলো জলের ওপরিভাগে চমকানোর পরিবর্তে কালো, ঘন এবং দুর্গন্ধযুক্ত কাদায় পড়ে নিষ্প্রভ হয়ে যায়। নির্মলা এখন নদী নয়, বরং রাসায়নিকের একটা বহমান নালা হয়ে গেছে। সুলতানপুরের হাওয়ায় এখন ফুলের সুগন্ধ নয়, বরং সড়া রাসায়নিকের তীক্ষ্ণ গন্ধ আছে, যা শ্বাস নিতেই গলায় বিধে। এই পরিবর্তন গত ৩ বছরে এসেছে, যখন থেকে নদীর ওপরের অংশে এপিক্স কেমিক্যাল ফ্যাক্টরির বিশাল চিমনিগুলো দাঁড়িয়েছে। ফ্যাক্টরির মালিক সেঠ ধনরাজ একজন প্রভাবশালী লোক ছিলেন, যার পৌঁছনো রাজধানী পর্যন্ত ছিল। তার বিশ্বাস ছিল যে টাকা প্রত্যেক নিয়ম কিনতে পারে, এবং এখন পর্যন্ত তিনি সঠিকও প্রমাণিত হচ্ছিলেন। ফ্যাক্টরি দিন রাত চলত, এবং তা থেকে বেরোনো বিষাক্ত আবর্জনা কোনো ট্রিটমেন্ট ছাড়াই সরাসরি নির্মলা নদীতে ছেড়ে দেওয়া হতো। গ্রামের অবস্থা খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছিল। পশুরা নদীর জল পান করা ছেড়ে দিয়েছে, কিন্তু মানুষের কাছে কোনো বিকল্প ছিল না। যারা ধনী ছিল তারা তাদের বাড়িতে আরও লাগিয়েছে বা বোরিং গভীর করিয়েছে, কিন্তু গরিব কৃষক এবং শ্রমিকরা সেই দূষিত জলের ওপর নির্ভরশীল ছিল। ফলাফল ভয়ানক ছিল। গ্রামের প্রত্যেক দ্বিতীয় ঘরে কেউ না কেউ অসুস্থ ছিল। শিশুদের শরীরে অদ্ভুত ফুসকুড়ি বেরোচ্ছিল, বৃদ্ধদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এবং পেটের রোগগুলো যেন মহামারীর রূপ নিয়েছে। গ্রামের সরপঞ্চ রামদিন কাকা একজন সৎ কিন্তু অসহায় ব্যক্তি ছিলেন। তিনি অনেকবার জেলা সদর দপ্তরে গিয়ে আবেদন করেছেন, প্রদূষণ বিভাগের চক্কর কেটেছেন, কিন্তু ফলাফল সবসময় শূন্য ছিল। যখনই কোনো অফিসার তদন্তের জন্য আসত, তখন সে ফ্যাক্টরির গেস্ট হাউসে থাকত। শেঠ ধনরাজের সঙ্গে দাওয়াত খেত এবং তার রিপোর্টে লিখত যে ফ্যাক্টরির সব মানকপূর্ণ এবং নদীর জল নিরাপদ। এটা এমন একটা চক্রব্যূহ ছিল যা ভাঙা অসম্ভব লাগছিল। এই জেলাতেই নতুন ডিএম হয়ে এসেছিলেন অঞ্জলি বর্মা। অঞ্জলি একজন যুবতী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং অত্যন্ত অনুশাসিত অফিসার ছিলেন। তিনি সেই অফিসারদের মধ্যে ছিলেন না যারা এয়ার কন্ডিশনড রুমে বসে ফাইলে স্বাক্ষর করাকেই তাদের ধর্ম মনে করেন। তার বিশ্বাস ছিল যে প্রশাসনের আসল কাজ ফাইলে নয়, বরং মাটিতে হয়। তিনি চার্জ নেওয়ার সঙ্গে সঙ্গে জেলার লম্বিত ফাইলগুলোর তদন্ত শুরু করেছিলেন। একদিন অঞ্জলি তার অফিসে বসে জনশুনানি করছিলেন। কাতারে সবচেয়ে পিছনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল, যার কাপড় নোংরা ছিল এবং হাত কাঁপছিল। এটা রামদিন কাকা ছিলেন। যখন তার পালা এলো, তখন তিনি তার পকেট থেকে একটা বোতল বের করে ডিএমের টেবিলে রাখলেন। বোতলে কালো রঙের তরল পদার্থ ভরা ছিল। অঞ্জলি বোতলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি বাবা? রামদিন কাকার চোখে জল এসে গেল। তিনি কাপা কণ্ঠে বললেন, সাহিবা, এটা আমাদের গ্রামের নদীর জল, সেই নদী যাকে আমরা মা বলতাম। এখন এটা বিষ হয়ে গেছে। আমার 6 বছরের নাতি হাসপাতালে ভর্তি। ডাক্তার বলছেন যে নোংরা জল পান করে তার কিডনি খারাপ হচ্ছে। আমরা অনেক অভিযোগ করেছি, কিন্তু প্রদূষণের বাবুরা বলছেন যে সব ঠিক আছে। যদি সব ঠিক থাকে, তাহলে আমাদের শিশুরা কেন মরছে? অঞ্জলি সেই বোতলটা তুললেন। ঢাকনা খুলতেই পুরো কেবিনে রাসায়নিকের তীক্ষ্ণ দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। তিনি তৎক্ষণাৎ ঢাকনা বন্ধ করলেন এবং রামদিন কাকাকে জল খাওয়ালেন। তিনি ফাইল মাঙালেন। ফাইলে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্ট লাগানো ছিল, যাতে জেলার প্রদূষণ নিয়ন্ত্রণ অফিসার মিস্টার সাক্সেনার স্বাক্ষর ছিল। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে এপিক্স কেমিক্যাল ফ্যাক্টরির ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অত্যাধুনিক এবং নদীর জলের টিডিএস এবং পিএইচ লেভেল একদম স্বাভাবিক। অঞ্জলির ভ্রু কুঞ্চিত হয়ে গেল। টেবিলে রাখা কালো জল এবং ফাইলে লেখা স্বাভাবিক রিপোর্ট দুটো একসঙ্গে সত্য হতে পারে না। তিনি রামদিন কাকাকে আশ্বাস দিলেন, বাবা, আপনি বাড়ি যান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার নাতি এবং আপনার গ্রামের সঙ্গে ন্যায় হবে। রামদিন কাকা চলে যাওয়ার পর অঞ্জলি তৎক্ষণাৎ তার স্টেনোকে ডেকে বললেন, মিস্টার সাক্সেনাকে ফোন লাগান। বলুন যে আমি কাল সকালে এপিক্স ফ্যাক্টরির পরিদর্শন করতে যাচ্ছি, এবং হ্যাঁ, ফ্যাক্টরি মালিককেও খবর দিন। আমি চাই যে তারা দুজনেই সেখানে উপস্থিত থাকুন। স্টেনো অবাক হয়ে তাকাল। সাধারণত ছাপা গোপনীয় হয়, যাতে অপরাধী প্রমাণ মুছে না ফেলতে পারে। সে দমিত কণ্ঠে জিজ্ঞাসা করল,
ম্যাডাম, যদি আমরা জানিয়ে যাই তাহলে তারা সব কিছু পরিষ্কার করে ফেলবে। তারা মেশিন বন্ধ করে দেবে এবং পরিষ্কার জল বহিয়ে দেবে। অঞ্জলির মুখে একটা রহস্যময় হাসি ছিল। তিনি বললেন, আমি জানি, তুমি শুধু খবর পৌঁছে দাও। যা তারা লুকাতে চাইবে আমি সেটাই দেখতে যাচ্ছি। ওদিকে প্রদূষণ নিয়ন্ত্রণ অফিসার মিস্টার সাক্সেনা যখন এই খবর পেলেন তখন তার হাত পা ফুলে গেল। তিনি তৎক্ষণাৎ সেঠ ধনরাজকে ফোন করলেন। সেঠজি, নতুন ডিএম সাহিবা কাল ইন্সপেকশনের জন্য আসছেন। তিনি আগেই জানিয়ে দিয়েছেন। ব্যাপারটা গুরুতর লাগছে। সেঠ ধনরাজ হাসলেন। আরে সাক্সেনাজি, আপনি না হক ঘাবড়ান। আগে জানিয়ে দেওয়া তো ভালো কথা। এর অর্থ হল যে তিনিও সমঝোতা করতে চান। শুধু রেটটা একটু বেশি হবে, আপনি চিন্তা করবেন না। আজ রাতেই ফ্যাক্টরির পরিষ্কার করিয়ে দিচ্ছে। কাল যখন তিনি আসবেন তখন তাকে নদী নয় মিনারেল ওয়াটার বহতে দেখবেন। পুরো রাত ফ্যাক্টরিতে হুড়োহুড়ি চলল। শ্রমিকদের লাগিয়ে রাতারাতি নোংরা জলের নালাগুলা বন্ধ করে দেওয়া হলো। ফ্যাক্টরির পিছনের অংশে যেখানে আসল বিষাক্ত আবর্জনা নদীতে ছেড়ে দেওয়া হতো সেখানে মাটি ফেলে তাকে ঢেকে দেওয়া হলো। পরিষ্কার জলের ট্যাঙ্কগুলো খুলে দেওয়া হলো যাতে নদীতে পড়া জল পরিষ্কার দেখায়। শেঠ ধনরাজ তার রাঁধুনিদের সেরা নাস্তা এবং লাঞ্চ তৈরি করার আদেশ দিলেন। তার পুরো বিশ্বাস ছিল যে ডিএম সাহেবা আসবেন, কিছু ডাঁটবেন এবং তারপর খামটা নিয়ে চলে যাবেন। পরের সকাল 10টায় ডিএম অঞ্জলি বর্মার সরকারি গাড়ি, পুলিশের জিপ এবং অন্যান্য অফিসারদের কাফিলা ফ্যাক্টরির গেটে পৌঁছল। শেঠ ধনরাজ এবং মিস্টার সাক্সেনা গেটে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিলেন। অঞ্জলি গাড়ি থেকে নামলেন। তিনি গাঢ় রঙের শাড়ি পরেছিলেন এবং চোখে কালো চশমা ছিল। তার মুখের ভাবগুলো পড়া কঠিন ছিল। শেঠ ধনরাজ এগিয়ে এসে ফুলের তোড়া দিলেন। স্বাগতম ম্যাডাম, আমাদের সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। আসুন, প্রথমে অফিসে গিয়ে চা নাস্তা করি। রোদ খুব তীব্র। অঞ্জলি ফুলের তোড়ার দিকে তাকালেন না। তিনি চশমা খুললেন এবং সরাসরি মিস্টার সাক্সেনার চোখে তাকিয়ে বললেন, ধন্যবাদ, কিন্তু আমি এখানে পিকনিক করতে আসিনি। এবং মিস্টার সাক্সেনা, আমাকে সেই জায়গাটা দেখান যেখান থেকে ফ্যাক্টরির জল নদীতে ছেড়ে দেওয়া হয়। সাক্সেনা হতভম্ব হয়ে গেলেন। জি ম্যাডাম, একদম, এদিকে আসুন। তারা লোকেরা ফ্যাক্টরির পিছনের অংশের দিকে এগোলেন। যেমনটা শেঠ পরিকল্পনা করেছিলেন সেখানে সবকিছুই চকচক করছিল। আউটলেট থেকে যে জল নদীতে পড়ছিল তা একদম পরিষ্কার দেখাচ্ছিল। না কোনো দুর্গন্ধ ছিল, না কোনো রং। মিস্টার সাক্সেনা তার ফাইল খুললেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, দেখুন ম্যাডাম, যেমনটা আমি আমার রিপোর্টে লিখেছি, এখানে সেরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট লাগানো আছে। এই জল এতটা পরিষ্কার যে এটাকে চাষের জন্যও ব্যবহার করা যায়। অভিযোগগুলো তো শুধু গ্রামবাসীদের অজ্ঞতা বা কারোর দুষ্টুমি। শেঠ ধনরাজও তার কথা যোগ করলেন। জি ম্যাডাম, আমরা পরিবেশের পুরো খেয়াল রাখি। আমরা তো সমাজসেবায় বিশ্বাস করি। অঞ্জলি চুপচাপ শুনছিলেন। তিনি নদীর কিনারে গেলেন। তিনি দেখলেন যে আউটলেটের ঠিক নিচের জল পরিষ্কার। কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে কিনারের মাটির রং কালো পড়ে গেছে এবং সেখানে কোনো ঘাস ওঠেনি। তিনি নদীর প্রবাহের দিকে কিছু দূর তাকালেন, যেখানে জলের রং গাঢ় ছিল। অঞ্জলি হঠাৎ ঘুরে সাক্সেনাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি পুরো দায়িত্বের সঙ্গে বলছেন যে এই জল পুরোপুরি নিরাপদ? এতে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই? সাক্সেনা বুক ফুলিয়ে বললেন, 100% ম্যাডাম, আমি নিজে কালই স্যাম্পল চেক করেছিলাম। এই জল মানকের একদম অনুরূপ। অঞ্জলি একটা গভীর শ্বাস নিলেন। তিনি তার সঙ্গে চলা অর্ডারলিকে ইশারা করলেন। অর্ডারলি একটা পরিষ্কার কাচের গ্লাস বের করে অঞ্জলির হাতে দিল। অঞ্জলি সাক্সেনা এবং শেঠ ধনরাজের কাছে গেলেন। তিনি সেই খালি গ্লাসটা সাক্সেনার দিকে এগিয়ে দিলেন এবং অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, মিস্টার সাক্সেনা, বিজ্ঞানের তথ্য তার জায়গায় আছে, কিন্তু বিশ্বাস সবচেয়ে বড় জিনিস। আপনি বলছেন যে এই জল পরিষ্কার, রিপোর্ট বলছে যে এটা নিরাপদ। তাহলে চলুন এই সত্যতাকে প্রমাণ করি। অঞ্জলি নিজে জলের আউটলেটের কাছে নিচু হয়ে বসলেন। তিনি বহমান জল থেকে সেই গ্লাসটা পুরো ভরে নিলেন। জল দেখতে পরিষ্কার লাগছিল, কারণ ফ্যাক্টরি আজই পরিষ্কার জল ছেড়েছে, কিন্তু তাতে এখনও রাসায়নিকের হালকা গন্ধ বাকি ছিল। অঞ্জলি ফিরে উঠলেন এবং জল ভরা গ্লাসটা মিস্টার সাক্সেনার সামনে করে দিলেন। তিনি কড়া কণ্ঠে আদেশ দিলেন, পান করুন এটা। সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি স্তব্ধ হয়ে গেল। শেঠ ধনরাজের মুখ থেকে হাসি অদৃশ্য হয়ে গেল। মিস্টার সাক্সেনার ঘাম ছুটতে শুরু হলো। পুলিশের লোকেরা এবং বাকি কর্মচারীরা শ্বাস রুদ্ধ করে এই দৃশ্য দেখছিল। সাক্সেনার জিভ লড়াই করতে লাগল। ম্যাডাম, এটা ট্রিটেড ওয়াটার, কিন্তু পানের জন্য
পানের জন্য তো আরও জল হয় না, এটা তো নদীর জল। অঞ্জলির কণ্ঠ এখন আরও কঠিন হয়ে গেল। মিস্টার সাক্সেনা, যদি জল থেকে বিষাক্ত রাসায়নিকগুলো বের করে নেওয়া হয়েছে, যেমনটা আপনার রিপোর্ট দাবি করে, তাহলে এই জল পানযোগ্য না হলেও প্রাণঘাতী হওয়া উচিত নয়। যদি এটা নিরাপদ হয় তাহলে 1 গ্লাস পান করে আপনার কিছু হবে না, কিন্তু যদি এতে বিষ থাকে তাহলে আপনি জানেন যে আপনি আপনার রিপোর্টে মিথ্যা বলেছেন। পান করুন, এটা একটা আদেশ। সাক্সেনার হাত কাঁপতে কাঁপতে গ্লাসের দিকে এগোলো, কিন্তু তিনি তাকে ধরতে পারছিলেন না। তারা জানতেন যে যদিও আজ পরিষ্কার জল ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পাইপে জমা হয়ে থাকা আর্সেনিক এবং লেড এই জলে মিশে আছে। এটা পান করা মানে আত্মহত্যা করা। তার চোখের সামনে সেই অসুস্থ গ্রামবাসীদের মুখগুলো ঘুরতে লাগল, যাদের তিনি উপেক্ষা করেছিলেন। আজ সেই বিষ তার সামনে দাঁড়িয়েছিল। শেঠ ধনরাজ বিজয় বাঁচানোর চেষ্টা করলেন। ম্যাডাম, এটা কি পদ্ধতি? আপনি একজন সরকারি অফিসারের সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। এই জল পানের নয়, এটা নিয়মের বিরুদ্ধে। অঞ্জলি শেঠের দিকে এমন নজরে তাকালেন যে তিনি চুপ হয়ে গেলেন। অঞ্জলি বললেন, শেঠজি, নিয়ম তো এটাও বলে যে ফ্যাক্টরির আবর্জনা নদীতে ফেলা উচিত নয়। নিয়ম তো এটাও বলে যে মানুষের জীবনের মূল্য লাভের থেকে বেশি। যখন গ্রামের শিশুরা এই জল পান করে মরছিল, তখন আপনার নিয়ম মনে পড়েনি। এবং সাক্সিনাজি, আপনি তো বলছিলেন যে সব ঠিক আছে, যদি রিপোর্ট ঠিক হয় তাহলে এই জলও পরিষ্কার হবে। ভয় কিসের? সাক্সেনার সাহস উত্তর দিয়ে গেল। গ্লাস তার হাত থেকে ছুটে মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। তিনি হাঁটুর উপর বসে গেলেন এবং হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করুন ম্যাডাম, আমার থেকে ভুল হয়েছে। আমি বাধ্য ছিলাম, আমাকে উপর থেকে চাপ ছিল। এই জল বিষাক্ত, রিপোর্ট মিথ্যা। পরিবেশে নীরবতা ছড়িয়ে পড়ল। অঞ্জলি তার পকেট থেকে ফোন বের করলেন এবং রেকর্ডিং বন্ধ করলেন। তিনি শুরু থেকেই তার পকেটে ফোনের রেকর্ডার অন রেখেছিলেন। তিনি পুলিশ ইন্সপেক্টরকে ইশারা করলেন। ইন্সপেক্টর মিস্টার সাক্সেনাকে ডিউটিতে অসতর্কতা, দুর্নীতি এবং ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে এক্ষুনি হেফাজতে নিন। এবং শেঠ ধনরাজ, আপনার ফ্যাক্টরিকে এক্ষুনি সিল করা হচ্ছে। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের একটা স্বতন্ত্র টিম এবং ফরেন্সিক এক্সপার্টদের টিম আজ সন্ধ্যায় এখানে পৌঁছবে। যতক্ষণ না তদন্ত শেষ হয় এবং আপনি ট্রিটমেন্ট প্ল্যান্টকে আসলভাবে চালু করেন, ততক্ষণ এই ফ্যাক্টরি বন্ধ থাকবে। এবং হ্যাঁ, এখন পর্যন্ত গ্রামবাসীদের যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আপনার কোম্পানি দেবে। শেঠ ধনরাজ ফোন বের করার চেষ্টা করলেন, সম্ভবত কোনো মন্ত্রীকে লাগানোর জন্য। অঞ্জলি দেখে নিলেন। তিনি বললেন, আপনি যাকে খুশি ফোন করুন শেঠজি, কিন্তু মনে রাখবেন আমি এখানকার ডিএম। যতক্ষণ আমি এখানে আছি, আমার জেলায় আইনের থেকে বড় কোনো মন্ত্রী বা শান্ত্রী নেই। যদি আপনি তদন্তে সহযোগিতা না করেন তাহলে অইচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করাবো। শেঠ চুপচাপ ফোন পকেটে রেখে দিলেন। অঞ্জলি সাক্সেনার দিকে তাকালেন, যিনি এখন পুলিশের হেফাজতে ছিলেন। তিনি বললেন, মিস্টার সাক্সেনা, একজন সরকারি কর্মচারী হওয়ার নাতে আমাদের কাজ জনতার রক্ষা করা, না যে কয়েকটা টাকার জন্য তাদের জীবন বেচা। আজ আপনাকে লজ্জা আসছে কারণ আপনার পোল খুলে গেছে, কিন্তু আসল লজ্জা আপনাকে তখন আসা উচিত ছিল যখন আপনি সেই রিপোর্টে সাইন করেছিলেন। নিয়ে যান একে। যখন ডিএম অঞ্জলি বর্মার কাফিলা ফিরে যাচ্ছিল, তখন ফ্যাক্টরির গেটে গ্রামবাসীদের ভিড় জমে গিয়েছিল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে লেডি সিংহাম ফ্যাক্টরি বন্ধ করিয়ে দিয়েছে এবং বড় সাহেবকে জল খাইয়ে দিয়েছে। রামদিন কাকা ভিড়ে সবচেয়ে সামনে ছিলেন। তিনি হাত জোড় করে অঞ্জলির গাড়িকে প্রণাম করলেন। অঞ্জলি গাড়ি থামালেন না, শুধু কাঁচ থেকে বাইরে তাকিয়ে হাত নাড়লেন। তার মুখে এখন চাপ নয়, বরং একটা স্বস্তি ছিল। তাকে জানা ছিল যে লড়াই এখনও শেষ হয়নি। কোর্ট কাচারির চক্কর চলবে, শেঠ ধনরাজ তার উকিলদের ছৌজ দাঁড় করাবেন, রাজনৈতিক চাপও আসবে, কিন্তু আজ তিনি সিস্টেমকে একটা কড়া বার্তা দিয়েছেন। সন্ধ্যায় তার বাসায় বসে যখন অঞ্জলি চায়ের কাপ তুললেন, তখন তাকে জলের গুরুত্ব আরও গভীরভাবে অনুভব হল। তিনি ভাবলেন যে পরিবেশের সঙ্গে ছেলেমি করা শুধু একটা অপরাধ নয়, বরং আগামী প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মিথ্যার পা নেই, কিন্তু যখন সে পড়ে তখন তার গুঞ্জন খুব দূর পর্যন্ত যায়। পরের কয়েক মাসে রামপুরে অনেক কিছু বদলে গেল। এপেক্স ফ্যাক্টরিতে ভারী জরিমানা লাগল। শেঠ ধনরাজকে বাধ্য হয়ে তার ফ্যাক্টরির পুরো সিস্টেম বদলাতে হলো। মিস্টার সাক্সেনা সাসপেন্ড হয়ে গেলেন এবং তার ওপর বিভাগীয় তদন্ত বসল। সবচেয়ে বড় পরিবর্তন নির্মলা নদীতে দেখা গেল। ফ্যাক্টরির আবর্জনা পড়া বন্ধ হওয়ার পর নদী নিজেকে পরিষ্কার করতে শুরু করল। পরের বর্ষায় যখন জল এলো, তখন গ্রামবাসীরা দেখল যে জলের রং এখন কালো নয়, বরং কাদা মাখা, যা প্রাকৃতিক ছিল। সুলতানপুরের লোকেরা এখনও সন্ধ্যায় নদী কিনারে বসেন।
তারা সেই দিনটাকে স্মরণ করেন যখন একজন মহিলা অফিসার হাতে গ্লাস নিয়ে মিথ্যা এবং দুর্নীতির শিকড়গুলোকে নাড়িয়ে দিয়েছিলেন। এই গল্প শুধু একটা ফ্যাক্টরি এবং একজন অফিসারের নয়, এই গল্প সেই সাহসের যা এটা স্মরণ করিয়ে দেয় যে যদি প্রশাসন চায় তাহলে সে সমাজের ঢাল হয়ে উঠতে পারে, এবং এটাও যে জল আমরা আজ দূষিত করছি কাল সেটাই আমাদের বংশের পেয়ালায় বিষ হয়ে ফিরবে। এজন্য প্রকৃতির সম্মান কোনো বিকল্প নয়, বরং অনিবার্য। অঞ্জলির বদলি 3 বছর পর অন্য জেলায় হয়ে গেল, কিন্তু রামপুরের ইতিহাসে এবং লোকের হৃদয়ে তার নাম চিরকালের জন্য লেখা হয়ে গেল। যখনই কোনো নতুন অফিসার কুর্সিতে বসেন তখন তাকে পুরনো ফাইলগুলোর মাঝে সেই কাহিনী অবশ্যই শোনা যায়। সাহেব, এখানে রিপোর্টটা একটু দেখে তৈরি করবেন। পুরনো ডিএম সাহিবা একবার ভুল রিপোর্টে অফিসারকে নদীর জল খাইয়ে দিয়েছিলেন। এই ভয় যা দুর্নীতির জন্য কাল ছিল, অঞ্জলি বর্মার আসল উত্তরাধিকার ছিল। গল্পের সারাংশ এটাই যে পদ এবং প্রতিষ্ঠার ব্যবহার সেবার জন্য হওয়া উচিত। যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে তখন সমাজের পতন নিশ্চিত, কিন্তু যখন কোনো একজন ব্যক্তিও সত্য এবং সাহসের সঙ্গে দাঁড়িয়ে যায় তখন বড় থেকে বড় মিথ্যার সাম্রাজ্য তাসের পাত্তির মতো ছড়িয়ে যায়। পরিবেশ আমাদের জমিদারি নয়, বরং পূর্বপুরুষদের ধরোহর এবং আগামী প্রজন্মের উদ্ধার। এটাকে পরিষ্কার রাখা প্রত্যেক নাগরিক এবং প্রত্যেক অফিসারের পরম কর্তব্য।